আমরা পর্যটনের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের এই আলোচনা সভায় এখন আলোচনা করবেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের পর্যটন বিকাশের যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা জনাব মোখলেসুর রহমান। জনাব মোখলেসুর রহমান আজকের এই আলোচনা সভায় এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট অতিথি এবং আলোচক বৃন্দ, সংবাদকর্মী বৃন্দ এবং অন্যান্য উপস্থিত যেসব দর্শক শ্রোতারা আছেন, সকলকেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি ঐতিহাসিক গল্প দিয়ে শুরু করি। জীবক নামে একজন ভেষজ চিকিৎসকের জন্ম হয়। সেটি বহু বছর পূর্বে। তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। জীবকের যখন লেখাপড়া শেষ হলো, তখন জীবকের সম্বন্ধে তার সকল শিক্ষকরা, মানে তখন গুরু ছিলেন, তাদেরকে গুরু বলা হতো, তো সমস্ত গুরুরা এত বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল যে সেইটাকে কেন্দ্র করে জীবকের একবার পরীক্ষার পরেই তারা একবার একটি পরীক্ষা নিতে চাইল। পরীক্ষাটি হলো, জীবককে বলা হলো যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি যে জায়গাতে অবস্থিত, তার চতুর্দিকে 2 কিলোমিটার পর্যন্ত যত উদ্ভিদ আছে এর ভেতর থেকে তাকে বেছে আনতে বলা হলো যে কোন উদ্ভিদটার ঔষধি মূল্য নাই, এরকম একটি উদ্ভিদ তুমি সংগ্রহ করে আনো। জীবক 1 সপ্তাহ যাবৎ এই সমস্ত জায়গায় ঘুরে এসে তিনি তার শিক্ষকদেরকে বললেন যে এমন কোন উদ্ভিদের সন্ধান আমি পাই নাই যে উদ্ভিদের কোন ঔষধি মূল্য নাই। গল্পটি থেকে যেটি বলতে চাচ্ছি, আমার পূর্বে যিনি বক্তৃতা করলেন, পর্যটন সেক্টরটি মানে এটি এমন একটি সেক্টর যে এর বাইরে যে কোনটা আছে আমরা বাইরের জায়গাটাই তো খুঁজে পাই না। মানে ভিতরে কি পড়বে সেটা তো অন্য কথা, এর বাইরে কি আছে বাইরের জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এইটাকে কেন্দ্র করে রাষ্ট্র এক বড় বিপদের মধ্যে আছে। আমরা পর্যটন শিল্প সকলেই বলে আসছি, আমরাও বলছি, এমনকি আমাদের মহামান্য রাষ্ট্রপতিও বলছেন। কিন্তু খুব মজার বিষয়, পর্যটনকে এখনো রাষ্ট্র শিল্পই ঘোষণা করেনি। এটি আসলে এখনো শিল্পের মর্যাদা পায়নি। তাহলে এই শিল্পটি কি? এই শিল্প কলাও না, এই শিল্পটি হলো বিশেষণ। পর্যটন এখন একটি বিশেষণের মর্যাদা লাভ করে আছে। শিল্পের মর্যাদার জন্য আমরা খুব কঠোরভাবে লড়াই করেছি এবং সর্বশেষে আমরা যখন দেখলাম যে মন্ত্রণালয় আমাদের আর কোনো কথাই শুনছে না, আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক পর্যন্ত করেছি, তাতেও কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত বলা হলো যে আমাদের এবার যাবার জায়গা হলো একমাত্র আদালত। এবং আমরা প্রস্তুতিও নিলাম যে এটাকে কেন্দ্র করে একটি রিট দায়ের করার আর কোনো বিকল্প নাই, কারণ কেউ কোনো কথা শুনছেন না এবং সবসময় স্কিপ করে যাচ্ছেন। এক মন্ত্রণালয়ের সচিব অন্য মন্ত্রণালয়ের সচিবকে দোষ দিচ্ছেন এবং কেউ কেউ একটু মৃদু ভাষায় বোঝাবার চেষ্টা করছেন যে আপনি বোঝার চেষ্টা করেন যে এটা আমাদের পক্ষে এখন কিভাবে সম্ভব। তো শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটি হলো, একটি সিদ্ধান্ত হয়েছে যে পর্যটনকে শিল্প হিসেবে গ্রহণ করা হয়েছে, পরিপত্রটি জারি হয়নি। এবার সংকট দেখা দিল যে পর্যটনকে যে শিল্প বলা হলো, তাহলে এত এলাকা নির্ধারণ করতে হবে, এটা কতদূর পর্যন্ত পর্যটন, সেটাকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 12টি উপখাত
চিহ্নিত করে তাদেরকে দিলাম। এবার এই 12টি উপখাত পাওয়ার পরে ওনারা বললেন যে এই সব যদি শিল্প হয়, মানে এর মধ্যে যদি সব থাকে, তাহলে বাইরে কি? আমি রসিকতা করে বললাম, বাইরে শুধু আপনি আর আমি, বাইরে আর কোনো কিছু নাই। এখন এইটাকে কেন্দ্র করে ওনারা এবার নানান রকম যাচাই বাছাই করতে শুরু করলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখতে চাইলেন যে আমি যা কিছু বললাম সেটা কি হয়তো বাড়তি বানোয়ার কোনো কিছু বললাম কিনা। এটা যখন ওনারা খুঁজে পেলেন না, তখন এবার ওনারা একটা সংকটেই পড়লেন। এই সংকট থেকে সর্বশেষে উত্তরণের জন্য আগামী 17 তারিখে এক ঐতিহাসিক মিটিং ডাকা হয়েছে। কারণ এইবার এই মিটিংটিতে যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা হলেন এনবিআর এর চেয়ারম্যান, কারণ যারা এই বিষয়গুলিকে নিয়ে ফাইনালি ডিল করবেন, টেরিফ কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও, এই সকল মানুষজনদেরকে ইনভাইট করা হয়েছে। তো সেদিন হলো চূড়ান্ত বিতর্কের পালা। আমি খুবই আনন্দ এবং আশঙ্কার মধ্যে আছি যে সকলেই আমার উপর আক্রমণ করবেন, এবং আমি সেই আক্রমণের জন্য প্রস্তুত আছি। এই গল্পটা বললাম যেই কারণের জন্য, একটু আগে উনি বলেছেন যে পর্যটনকে তো শ্রম আইনের মধ্যে নেই। শ্রম আইনের মধ্যে যেটুকু আছে সেটুকু বলা আছে হোটেল এবং রেস্টুরেন্ট। হোটেল এবং রেস্টুরেন্ট হলো পর্যটনের দুইটা উপখাত। সেটা শুধু হোটেল না, হোটেল সহ যত ধরনের অ্যাকোমোডেশন আছে এই সমস্ত অ্যাকোমোডেশন গুলি একটা উপখাত। আর রেস্টুরেন্ট সহ খাদ্য এবং পানীয়ের জন্য যত ধরনের ব্যবস্থা আছে এই সবগুলি একটা উপখাত। সুতরাং এই দুটো উপখাত আছে, কিন্তু পর্যটন যে খাত নাই। তো এখন আমাদের জন্য একটি নতুন সুযোগ এবং আনন্দের বিষয়। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে 2006 শ্রম আইন সংশোধন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে আমার বিশিষ্ট বন্ধুজন এবং আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমরা সহপাঠী ছিলাম রাজিবুজ্জামান রতন। তো এইবার এই যে শিল্প মন্ত্রণালয় পর্যটনের এবার 12টি উপখাতকে সহ যদি পর্যটন ঘোষণা করে দেয়, আর শ্রম আইন সংশোধনের সময় কেবল পর্যটন শব্দটি যুক্ত করা যায়, তাহলে অটোমেটিক্যালি সমস্ত বিষয়টা একবারেই ঢুকে চলে আসবে। তো এটা হয়তো একটি নতুন অপরচুনিটি। আমরা এখানে আজকে যাদের আমন্ত্রণ এবং আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাদের জন্ম গত করোনার মধ্যে, মানে শ্রমিকদের জন্ম নয়। এই শ্রেণীর মানুষ তারা যে শ্রমিক এটাও তারা জানতেন না। তো এটাও আনন্দের বিষয় যে তাদের জন্ম গত করোনার মধ্যে। এবং আমি ফরচুনেট এনাফ যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমি আমার বন্ধুবর রাজিবুজ্জামান রতনের সাথে প্রথম আলোচনা যেদিন করি সেদিন রাত্র 12টা, আমরা 12টা থেকে প্রায় 1টা-1:30টা পর্যন্ত কথা বলেছিলাম। পরে ধীরে ধীরে তারা অর্গানাইজড হলো, এবং গত করোনার মধ্যে যখন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে, যখন এখন তো পুলিশ ধরে না, তখন কিন্তু পুলিশও ধরত, তো সেই সময় তাদের মানববন্ধনে আমি ছিলাম। তো সেখান থেকে এই যে ধীরে ধীরে আস্তে আস্তে এসে আজকে যে তারা এই পর্যন্ত অর্গানাইজ হতে পারলো, আমি মনে করি এই অগ্রগতি অনেক বেশি অগ্রগতি। এবং এরই মধ্যে পর্যটন শিল্প খাত হিসেবে ঘোষণা হতে যাচ্ছে, এর সাবসেক্টর গুলি চিহ্নিত হতে যাচ্ছে। সুতরাং এই খাতটি যতটা ডিসঅর্গানাইজ ছিল, আমি আশা করতে চাই যে অদূর ভবিষ্যতে এবং অবিলম্বেই এটি অর্গানাইজ খাত হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং শুধু তাই না, এই খাতটি সম্বন্ধে যেখানে আমাদের সাধারণ মানুষের তো ধারণাই নেই, আমাদের অন্য অনেক বিশেষজ্ঞদেরও ধারণা খুবই সামান্য। তো এটি থাকার কারণ হলো যে রাষ্ট্রের ধারণাই খুব অপরিপূর্ণ এবং অপরিপক্ক, সেখানে অন্য মানুষের ধারণা কিভাবে হবে। তো এই ধারণাগুলি ধীরে ধীরে যখন রাষ্ট্র এখন বিষয়গুলি বুঝতে শুরু করেছে,
সুতরাং অন্য মানুষেরা সঙ্গত কারণেই থাকবে। এবং আমি যে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্যের দ্বিতীয় অংশ শুরু করতে চাই, সেটা হলো আমি আশা করতে চাই যে অন্য যত শ্রমিক সংগঠন ফেডারেশনগুলি যা আছেন তাদের সাথে এই শ্রমিকের সংগঠনগুলি যেগুলি তৈরি হবে এবং যে ফেডারেশন হবে, এরাও একেবারেই শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে তারা যে লিঙ্ক, রিলেশনশিপ, অধিকার এবং অন্য জায়গাগুলি নিয়ে তারা কথা বলতে পারবে, অধিকার আদায়ের জন্য লড়াই করতে পারবে, সেটা তাদের জন্ম পরে হওয়া সত্ত্বেও এরা অনেক সংগঠনের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সংগঠনে বাংলাদেশে অবিলম্বে আত্মপ্রকাশ করবে। বাজেট নিয়ে কথা হচ্ছিল। সমস্যাটি হলো পাত্র তো নাই। বাজার করতে গেছি আমি, পাত্র নাই, বাজার করব কোথায়? আমরা বারে বারে যে চিৎকার করছি পর্যটনের খাতে টাকা নেই, পর্যটনের খাতে যে টাকা দিবে তার তো কোডই নেই। কোড না থাকলে অর্থ মন্ত্রণালয় কোথায় টাকা দিবে? এবং মজার ব্যাপার হলো এটি আমরা গত বছর প্রথম টের পেয়েছি যে পর্যটনের কোনো কোড নাই। তাহলে এখন মন্ত্রণালয় যে টাকা আনে, এই মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যে টাকা আনে, এই টাকা আনে মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহনের জন্য একটা টাকা আনে, আর অন্য একটা টাকা আনে থোক টাকা। এই টাকা তারা কোথায় ব্যয় করবেন আর কোথায় করবেন না, এটার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো খাত নির্ধারণ করা নাই। এবং ওই যে এর মধ্যে শুনছিলাম যে ৮০ ভাগ টাকা খরচ করে এখানে ২০ ভাগ টাকা, ২০ ভাগ টাকা তো খরচ তো না করলে তাদের যে শ্রমিক কর্মচারীরা, কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বেতন পাবেন না, এটা বেতনের টাকা। বাংলাদেশের পর্যটনের উন্নয়নের জন্য গত বছর অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তিনি প্রকাশ্যে যে বক্তব্য রেখেছেন লোমহর্ষক। তিনি বলছিলেন যে আমি এই মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব হিসেবে দায় নিয়ে বলতে চাই যে পর্যটন মন্ত্রণালয় গত 12 বছরের মধ্যে পর্যটনের জন্য ১ টাকা বাজেট চায়নি। কি লোমহর্ষক তথ্য! আমরা কি নিয়ে চিৎকার করছি? আমরা ওই যে খাতে না বোঝার জন্য এবং মন্ত্রণালয়কেও না বোঝার জন্য আমরা আসলে বুঝেই উঠতে পারছি না যে আমাদের কি বলা উচিত আর ওনাদের কি করা উচিত। আমরা বুক বেঁধে, আশায় বুক বেঁধে থাকি যে আগামী বাজেটে হয়তো কিছু হবে, কিন্তু যতক্ষণ কোড না হবে ততক্ষণ কোনো অর্থ আসবে না। এটি এক। ২ নম্বর বিষয় হলো বাজেটে টাকা আসলে লাভ কি আছে? বাজেটে টাকা আসলে এই টাকা তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা টেন্ডারের মাধ্যমে টাকা খরচ করবেন, ও টাকা দিয়ে আমার আপনার কোনো লাভ নাই। এই যে সরকারের টাকা ফেরত যাচ্ছে, ফেরত তো যাবে, ফেরত যাচ্ছে ৩টি কারণের জন্য। প্রথম হলো জুন মাসে যে বাজেটটি হয়, এই বাজেটের ফান্ড প্লেস করতে লাগে অক্টোবর মাস। মানে এই টাকা শুধু এই কাগজ থেকে টাকায় রূপান্তর হতে, মানে কাগজে টাকায় রূপান্তর না, কাগজ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তার জন্য লাগে ৩ মাস। এবং তার পরবর্তীতে সেই টাকা খরচের যে রকমের মানে কাণ্ড কাহিনী, এইসব করতে করতে জুন মাস পর্যন্ত হয়। পরে শুধু জুন মাসে এসে প্রস্তুতি হলো যে টাকা খরচ করো, মানে রাষ্ট্রের টাকা যে কাজের জন্য এটাকে প্রয়োজনে খরচ অথবা প্রয়োজনে বিনিয়োগ করতে হবে সেটা কিন্তু না, টাকা খরচ করো। এবং মন্ত্রণালয়গুলির এখন এফিসিয়েন্সি নির্ধারিত হচ্ছে কি দিয়ে, অমুক মন্ত্রণালয় বেশি টাকা খরচ করতে পারে, তার মানে অমুক মন্ত্রণালয় বেশি এফিসিয়েন্ট। মানে টাকা খরচ করতে পারার বিষয়টি হলো আমাদের দক্ষতার মাত্রা কি। এই যখন অবস্থা, তখন সেই অর্থ নানা কারণের জন্যই মানে প্রচুর পরিমাণ টাকার মিসইউজ হয়। আমি তো মনে করি যে বরং যে পরিমাণ টাকা খরচ হয় না, করতে পারে না, সেইটাই রাষ্ট্রের ভাগ্যের ব্যাপার, যে ওইটাই বেঁচে যায়। খরচ যেটা হয় সেটা বেতন বোনাস ছাড়া, আর বাকি যা হয় সেটা লুটপাট শব্দটি বললেও কম হবে। বাংলা ভাষায় এর চেয়েও বড় কোন শক্ত শব্দ উদ্ভাবন করা প্রয়োজন। শ্রমিকদেরকে নিয়ে কথা বলছি আমরা, আপনারা লক্ষ্য করুন
কর্মচারীদের জন্য আমাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং পেনশন এই জায়গাগুলির ব্যবস্থা আছে। শ্রমিকদের জন্য এই জায়গাগুলি কিন্তু তৈরি করা যায়নি। আন্দোলন এমনি করলে কোনো লাভ হবে না, আন্দোলনটি ওই জায়গাগুলিতে সুনির্দিষ্টভাবে করতে হবে। সরকারের কি করা উচিত? সরকারের করা উচিত তার একটি শ্রমিকদের জন্য একটি সুরক্ষা তহবিল করা উচিত। এই 2,000-2,500 টাকা ভিক্ষা খয়রাতি দিয়ে মানুষকে বাঁচানো যায় না। তার একটি পরিষ্কার নীতিমালা সহ একটি সুরক্ষা তহবিল থাকা উচিত। এবং এখানে যারা শ্রমিক নেতা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে এই পর্যটনের যেসব শ্রমিকরা আগামী দিনে অর্গানাইজড অবস্থাতে আত্মপ্রকাশ করবেন তাদের জন্য আপনারা এই মুভমেন্টটা করুন যে আমাদের শ্রমিকদের জন্য সুরক্ষা তহবিলের প্রয়োজন। এবং এই সুরক্ষা তহবিলের জন্য কথার কথা আমার বাজেটের মধ্যে যদি টাকা থাকে তাহলে সুরক্ষা তহবিলের জন্য আমার অন্তত পক্ষে 15,000 কোটি টাকা দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে হিসাব করে দেখেছি যে মিনিমাম 15,000 কোটি টাকা সুরক্ষা তহবিলে যদি না থাকে তাহলে বাংলাদেশের পর্যটনের শ্রমিকদেরকে এরকম আপৎকালীন অবস্থায় রক্ষা করা যাবে না। করোনা কিন্তু শেষ না, করোনা কেবল শুরু। জাতিসংঘ বলছে এই করোনার প্রভাব পৃথিবীতে অন্তত পক্ষে 2050 সাল পর্যন্ত থাকবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং জাতিসংঘ বলছে যে আগামী 50-এর মধ্যে পৃথিবীতে নাগরিক অর্থনীতি এবং নাগরিক বিপর্যয় ঘটবে। আগামী 50 পর্যন্ত টার্গেট ছিল যে 68% মানুষ নগরে বসবাস করবে, 65% মানুষ, এবং তারা 85% ইকোনমি কন্ট্রোল করবে। এখন জাতিসংঘ বলছে যে করোনা পরিস্থিতি এখন যা, এবং এই যে এটা প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, এরপরে আমরা কিন্তু ঢেউ গুনতে পারবো না, এত ঢেউ, এটা নদীর ঢেউয়ের মতো ঢেউ হবে, ঢেউ কিন্তু আর গোনা যাবে না। এটা খালের ঢেউ এখন মনে হচ্ছে, কিন্তু আসলে এটা খালের ঢেউ না, এটা সমুদ্রের ঢেউ। কক্সবাজারে যেমন ঢেউ গোনা যায় না, করোনার ঢেউ গোনা যাবে না, ঢেউয়ের পর ঢেউ আসবে। এবং তাতে করে নাগরিক সভ্যতা 50-এর মধ্যে ভেঙে পড়বে। এই 50-এর মধ্যে নাগরিক সভ্যতা ভেঙে পড়ার জন্য এখনই তাগিদ দেওয়া হচ্ছে যে আমাদের গ্রামগুলিকে, সারা পৃথিবীর গ্রামগুলিকে দ্রুত অর্গানাইজ করার কোন বিকল্প নাই। এটাকে কেন্দ্র করে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা বলছে যে 2030-এর মধ্যে আমরা যদি গ্রামের উন্নয়নগুলিকে পর্যটন দিয়ে গ্রামের উন্নয়নকে ত্বরান্বিত না করতে পারি তাহলে আমরা এসডিজি অর্জন করতে পারবো না, ফেল করব। এবং এসডিজি অর্জনে একবার ফেল করলে 30 থেকে 50-এর মধ্যে পৃথিবী টলায়মান অবস্থা যাবে। তাহলে এরকম একটি অবস্থাতে আমাদের করণীয় কি? আমাদের মানে পর্যটনের যা করণীয় সেটি হলো, এখন সারা দুনিয়াতে এক্সপার্টরা বলছেন যে এই সেক্টর থেকে এখন সেক্টর জাস্টিফিকেশন করতে হবে। আমরা যে 12টি উপখাতের কথা বলছি, এখন আমাদেরকেও বাংলাদেশে ধরে ধরে এই উপখাত অনুযায়ী এই উপখাতগুলিকে জাস্টিফাই করতে হবে, কোন উপখাতটাকে আমরা কোথায় কতটুকু দেখব। এবং আমাদের প্রত্যেকটা উপখাতের সাথে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী এবং শ্রমিকরা কিন্তু এর সাথে থাকবে। সুতরাং এটিও আগামী দিনে পর্যটনের শ্রমিকদের জন্য, শ্রমিক নেতাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজও বটে, সেক্টর জাস্টিফিকেশন করা। এবং সেক্টর জাস্টিফিকেশন করে কোন খাতে কত শ্রমিকের নিয়োগ আছে, নিয়োগ হবে, এগুলিকে কেন্দ্র করে প্ল্যান করা। এবং সরকার, মালিক পক্ষ, সমাজের অন্যান্য মানুষ, বিনিয়োগ যারা করবেন, এই সমস্ত মানুষের সাথে তাদের একটি ইন্টিগ্রেটেড রিলেশনশিপ মেনটেন করে চলার কোন বিকল্প নাই। কারণ এই শ্রমিকরা, এই পর্যটন খাত যেহেতু কমপ্লিকেটেড, এখানকার পর্যটন শ্রমিক এবং পর্যটন শ্রমিকদের যারা নেতা থাকবেন তাদের দায়িত্ব কিন্তু অত্যন্ত কমপ্লিকেটেড। এটি অন্য শ্রমিক নেতাদের মতো সোজা সাপটা দায়িত্ব কিন্তু তাদের না। ফলে আমি অনুরোধ করতে চাই, এই ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, আঞ্চলিক পরিমণ্ডলের দেশগুলি এবং বিশ্ব পরিমণ্ডলের পর্যটন কোন জায়গাতে আছে, কোন দিকে তাদের গতিবিধি যাচ্ছে, এবং তার উপর ভিত্তি করে বাংলাদেশের জাতীয় প্রেক্ষিতে আমাদের কি করণীয়,
এগুলিকে নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে, নিবিড়ভাবে এবং প্রতিনিয়তই কাজ করতে হবে। তা না হলে আমাদের এত সংখ্যক শ্রমিকদেরকে রক্ষা কিন্তু করা যাবে না। এটি কেবলই দাবি করে ঘরে বসে থেকে এই দাবি কিন্তু আদায় করা যাবে না। এবং সরকারের পক্ষে বা রাষ্ট্রের পক্ষেও, রাষ্ট্র যেখানে বুঝেই না সেখানে আপনি দাবি করলে কোনো লাভ নাই। এখনকার কাজটি হলো যে রাষ্ট্রকে আগে বোঝানো, তারপরে রাষ্ট্রের কাছে দাবিটি করা। কারণ রাষ্ট্র কিন্তু পর্যটনের ব্যাপারে এখন পর্যন্ত শিশু, তারা একেবারেই মোটেই বুঝতেই পারছেন না বিষয়গুলি। ইতিপূর্বের বক্তারা বলে গেছেন যে পর্যটন খাত বিপর্যস্ত। পর্যটন খাত অবশ্যই বিপর্যস্ত এবং পৃথিবীতে সবচেয়ে বিপর্যস্ত খাত। গত মাসেও ওয়ার্ল্ড জিডিপিতে যেখানে 10.4 কন্ট্রিবিউশন ছিল, সেখানে ওয়ার্ল্ড জিডিপির কন্ট্রিবিউশন চলে এসেছে 5.5 এ। টুরিস্ট অ্যারাইভাল 83% কমেছে। এই বাস্তবতার ভেতরেও তাহলে আমাদের শ্রমিকদেরকে নিয়ে আমরা কিভাবে বাঁচবো, এটি কিন্তু আমাদের জন্য কিন্তু একটি কঠিন প্রশ্ন। শুধু দাবির প্রশ্ন না, আমাকে রাস্তাগুলিও কিন্তু বের করতে হবে। তাহলে রাস্তাগুলি যদি বের করতে হয়, তাহলে আমাদের যে কাজগুলি করতে হবে সেটা অবিলম্বে ট্যুরিজমটাকে রিস্টার্ট করতে হবে। সরকারের কাছে এই শ্রমিকদের পক্ষ থেকে এই দাবিতেও সোচ্চার হওয়া উচিত যে ট্যুরিজম রিস্টার্ট করো। এবং সারা পৃথিবীতেই কিন্তু ট্যুরিজম রিস্টার্ট হচ্ছে। এবং ট্যুরিজম রিস্টার্ট যদি না করতে পারা যায়, তাহলে আমার পূর্বের বক্তা বলছিলেন যে মালিকরা বেঁচে যাবেন কিন্তু শ্রমিকরা বাঁচবেন না। তো ট্যুরিজমটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করলে যে অবস্থাটা হবে, তখন শ্রমিকদেরকে নিয়োগ করার কোনো বিকল্প থাকবে না। কারণ এটা যেহেতু মূলতই সেবা খাত, যদিও সবটুকুই সেবা খাত না, এটি পণ্য উৎপাদন করে এবং সেবাও করে, তাহলে সেবাদান মালিকের পক্ষে সম্ভব না। এবং এটি কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে, অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে সম্ভব না। এখানে মানুষই লাগবে। তবে এইবার সম্ভবত সময় এসছে যে এখানে কিছু কিছু বিষয় শুনছিলাম যে তাদের নিয়োগপত্র নাই, বেতন কাঠামো নাই, এগুলিও এখন ধীরে ধীরে, এটাই মনে হয় উত্তম সময় এই বিষয়গুলিকে এখন অর্গানাইজ করা। আমি জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিবের দুটি বক্তব্য দিয়ে আমার আজকের বক্তব্য শেষ করব। তিনি বলেছেন যে পৃথিবীর পর্যটনের উন্নয়নের জন্য এর চাইতে সম্ভবত আমরা আর কখনো কোনো উত্তম সময় পাব না। কারণ যা কিছু ভেঙে গেছে, এখান থেকেই আমরা এখন বুঝবো যে এর উত্থান অথবা এর কনস্ট্রাকশন প্যাটার্নটা কি হবে। এটা না হলে আমরা হয়তো বুঝতামই না। এবং এখন যদি আমরা এটি সঠিকভাবে যদি গড়ে না তুলতে পারি, তাহলে আগামী দিনে এর ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে এই শিল্প বা এই কর্মকাণ্ড পৃথিবীতে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এবং পৃথিবীতে যদি এটি সোজা হয়ে দাঁড়াতে না পারে, তাহলে সম্ভবত আগামী দিনে পৃথিবীর মানুষের মানবিক বিপর্যয় ঘটবে। কারণ এই কথা অত্যন্ত জোর দিয়ে অন্তত পক্ষে গত 1 যুগ যাবৎ বলা হচ্ছে যে পৃথিবীর মানুষকে আগামী দিনে পর্যটনের কাছে আশ্রয় চাইতে হবে। কেন আশ্রয় চাইতে হবে? এই যে কারণের জন্য, পর্যটন হলো জীবনমুখী কর্মকাণ্ডের যোগফল। তাহলে জীবনমুখী কর্মকাণ্ড যদি করতে হয় এবং জীবনমুখী কর্মকাণ্ডের মাধ্যমেই মানুষের জীবন বাঁচবে, সমাজ বাঁচবে। আর পর্যটন কেবল অর্থনৈতিক উন্নয়ন করে না, এটি সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন করে, এটি পরিবেশগত উন্নয়ন করে, এটি ঐতিহ্য সংরক্ষণ করে, মানুষের যত প্রকার অহংকারের বিষয়গুলি আছে সেই অহংকারের জায়গাগুলিকে, প্রাইডগুলিকে সমুন্নত রাখে। সুতরাং এই কারণের জন্য একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরাও যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাই, এই যে আমরা শুনছিলাম যে আমাদের ট্যুরিজম বোর্ডের তাদের ভিশন, ট্যুরিজম বোর্ডের ভিশন ঠিক আছে, এই ভিশন তো ট্যুরিজম বোর্ড কেন, আমাদেরও, আমরাও চাই যে দক্ষিণ এশিয়ার মধ্যে এটি একটি অন্যতম পর্যটন স্থানে রূপান্তরিত হোক। কিন্তু এই কথা বলে রাত্রে ঘুমালে হবে না। তার জন্য যে পরিমাণ কাজ করা দরকার সেই কাজগুলি করতে হবে। এবং এই কাজগুলির জন্য আমরা যে গোষ্ঠীটিকে পাচ্ছিলাম না, পর্যটনের শ্রমিক গোষ্ঠী, এই গোষ্ঠীটি এখন যখন সোচ্চার, তখন তারা অনেক বেশি অ্যাক্টিভ বটে। এই গোষ্ঠীটিকে কেন্দ্র করে এবং এই গোষ্ঠীটিকে নিয়ে
আমরা যদি আমাদের যাত্রাপথ নতুন ভাবে শুরু করতে পারি, তাহলে অতীতে যা হয়েছে, অতীতে আমরা যে ভুল করেছি বা যা বুঝি নাই, এখান থেকে একটি নতুন সৃজনশীল যাত্রা আমরা শুরু করতে পারবো, যেখানে আমাদের জাতি আগামী দিনে একটি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জাতি হিসেবে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে। আপনারা এতক্ষণ যারা আমার বক্তব্য শুনলেন তাদের সকলকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।